বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের গা মানুষ জাতির কথা রাজশেখর বসুর লেখা, বা তার ছদ্মনাম ছিল পরশুরাম, সেই পরশুরামের লেখা এই যে গল্পটি, এই গল্পটি নিয়ে আজকে আমরা এর বিষয়বস্তু আলোচনা করব। দেখো, এর আগেও আমি অনেক ছোট গল্প নিয়ে আলোচনা করেছি। আজ আমি এই গল্পটির সামান্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমে গল্প আলোচনা করার আগে আমাদের লেখক সম্পর্কে সামান্য আলোচনা করে নিতে হবে। দেখো, আমরা প্রথমে রাজশেখর বসু সম্পর্কে সামান্য আলোচনা করব, তারপর আমরা এই গল্পটির বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি লেখক সম্বন্ধে না জানি, তার কেমন মেন্টালিটি, তিনি কিভাবে কোন পরিবারে বিলংস করতেন, তিনি কিভাবে বড় হয়েছেন, কিভাবে পড়াশোনা করছেন, কোন স্ট্রিম নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন, সেগুলি সব আমাদের জানতে হবে। দেখো, প্রত্যেকটি পড়ার সাথে প্রত্যেকটি পড়াই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা জিনিসটিকে স্কিপ না করে তোমরা এই লেখক সম্পর্কে সামান্য একটু যে ধারণা, সেই ধারণাটি রেখে দাও। এক্ষেত্রে তোমাদের ক্ষতি হবে না, লাভই হবে। আর যদি কারো মনে হয় যে আমি লেখক সম্বন্ধে কিছুই দরকার নেই, আমার শুধু গল্পটি জানলেই হবে, সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো, একটু কেটেও দিতে পারো। তো যাই হোক, আমি বলবো পার্সোনালি যে লেখক সম্বন্ধে সামান্য একটু যেটি বলছি সেটি একটু দেখে নাও। তো চলো তাহলে প্রথমে রাজশেখর বসু সম্বন্ধে আমরা সামান্য একটু দেখে নেই। রাজশেখর বসু 1880 খ্রিস্টাব্দের 16ই মার্চ বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মাতুলালয়ে, অর্থাৎ মামার বাড়িতে। তার পৈতৃক নিবাস ছিল নদিয়া জেলার বীরনগরে। মনে রাখবে, নদিয়া জেলার বীরনগরে। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক। এছাড়াও তিনি ছিলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ। এছাড়াও তিনি ছিলেন অভিধান প্রণেতা, অর্থাৎ তিনি অভিধান সৃষ্টি করেছিলেন। তার একটি ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামটি হলো পরশুরাম। তিনি পরশুরাম ছদ্মনাম নিয়ে, যে পরশুরাম যে ছদ্মনাম ছিল, সেই ছদ্মনাম নিয়ে বিভিন্ন ব্যঙ্গ কৌতুক ও বিদ্রূপ জাতীয় সাহিত্য রচনা করেছিলেন। এছাড়াও তিনি নিজের নাম ব্যবহার করে বিভিন্ন অনুবাদ সাহিত্য রচনা করেছিলেন। সেই অনুবাদ সাহিত্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কালিদাসের মেঘদূত, বাল্মীকির রামায়ণ, বেদব্যাসের মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত গীতা প্রভৃতি উল্লেখযোগ্য। তবে এতগুলি অনুবাদ করা সত্ত্বেও তিনি চলন্তিকা অভিধান প্রণয়ন করার জন্য বেশি খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মৃণালিনী দেবী নামক একজন মহিলাকে বিয়ে করেছিলেন। মহিলা বললাম, এটা কিছু মনে করো না, মৃণালিনী দেবীকে বিয়ে করেছিলেন। তার পিতার নাম ছিল চন্দ্রশেখর বসু। তিনি ছিলেন দ্বারভাঙ্গা রাজ এস্টেটের একজন ম্যানেজার। তার মায়ের নাম ছিল লক্ষ্মীমণি দেবী। যেহেতু দ্বারভাঙ্গা জেলায় রাজশেখর বসু তার ছোটবেলাটা প্রায় পুরোটাই অতিবাহিত করেছিলেন, তাই তিনি বাংলা ভাষার তুলনায় হিন্দি ভাষায় বেশি পারদর্শিতা লাভ করেছিলেন। তিনি 1896 খ্রিস্টাব্দে দ্বারভাঙ্গার রাজ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেছিলেন। এছাড়াও 1897 সালে তিনি পাটনা কলেজ থেকে FA পরীক্ষায় পাশ করেছিলেন। 1899 খ্রিস্টাব্দে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে, শুধু রসায়ন বললে ভুল হবে, রসায়ন ও পদার্থবিজ্ঞানে তিনি যৌথভাবে BA পাশ করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি 1900 খ্রিস্টাব্দে MA পাশ করেছিলেন রসায়ন নিয়ে। সেই সময় 1900 খ্রিস্টাব্দ, বুঝতে পারছো তখনকার দিনে রসায়নে MA কতটা লেভেলের তিনি শিক্ষিত ছিলেন, একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে। এছাড়াও তিনি 1902 সালে রিপন কলেজ থেকে BL বা বলতে পারো আইন বিভাগ নিয়ে পড়াশোনা করেছিলেন। এই আইন নিয়ে পড়াশোনা শেষ করার পর মাত্র 3 মাসের জন্য তিনি আইন ব্যবসা চালু করেছিলেন, কিন্তু সেই আইন ব্যবসা তার মনোপুত হয়নি। অর্থাৎ যিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র, তাকে কি আর আইন নিয়ে পড়াশোনা ভালো লাগে? তাই তিনি বাধ্য হয়ে সেই আইনের ব্যবসা ছেড়ে দেন এবং তার কাছে মনে হয়েছিল যে বিজ্ঞান নিয়ে যদি আমি চর্চা করি, সেক্ষেত্রে আমার বেশি সুযোগ বা সুবিধা তৈরি হবে ভবিষ্যতে।
সেই সময়টিতে তিনি কলকাতায় প্রফুল্লচন্দ্র রায়ের সাথে সাক্ষাৎ করেছিলেন। তাই তিনি বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে কাজ নিয়েছিলেন। সেখানে তিনি একজন রসায়নবিদ হিসাবে সামান্য বেতনে কাজ শুরু করেছিলেন। সেই কাজ করতে গিয়ে অল্প দিনের মধ্যে তিনি প্রফুল্লচন্দ্র এবং কার্তিক বসুও ছিল একজন ডাক্তার, সেই কার্তিক বসুর প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন, মানে একজন প্রিয় মনের মানুষ হয়ে উঠতে পেরেছিলেন এবং তাদের প্রিয়ভাজন হয়ে তিনি সেই কোম্পানির পরিচালনার দায়িত্ব বা পরিচালনার কাজ তিনি পেয়েছিলেন। ফলে জীবনে তিনি অভূতপূর্ণ সাফল্য লাভ করেছিলেন। খুব অল্প দিনের মধ্যে এই ঘটনাগুলি ঘটে গিয়েছিল। তিনি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কাজকর্ম চালিয়ে গিয়েছিলেন এবং পাশাপাশি কলকাতায় একটি মানসিক হাসপাতাল, মানে মেন্টাল হসপিটাল যে হয়, সেগুলি স্থাপনা করার জন্য তিনি জমি দান করেছিলেন। শুধু এগুলোই করেই তিনি ক্ষান্ত হননি, তিনি তার জীবনে প্রচুর সাহিত্যকর্ম রচনা করেছিলেন, মানে প্রচুর সাহিত্য তিনি রচনা করেছিলেন। 1922 খ্রিস্টাব্দে পরশুরাম ছদ্মনামে তিনি একটি মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি গল্প প্রথম ছাপিয়েছিলেন। এই গল্পটি ছিল একটি ব্যঙ্গাত্মক রচনা। এছাড়াও তিনি লিখেছিলেন গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, লঘু গুরু, কুটির শিল্প, ভারতের খনিজ ইত্যাদি। তিনি যে সমস্ত ব্যঙ্গাত্মক গল্প লিখতেন সেই সমস্ত ব্যঙ্গাত্মক গল্পে ছবির প্রয়োজন হতো, তাই তাকে এই ছবিগুলি এঁকে দিতেন যতীন্দ্র কুমার সেন। তার লেখা কৃষ্ণকলি গল্পটির জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কার দিয়েছিলেন। এছাড়াও আনন্দবাই নামক যে লেখাটি তিনি লিখেছিলেন তার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধি প্রদান করেছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট উপাধি প্রদান করেছিলেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করেছিলেন। এছাড়াও তিনি তার জীবনে জগত্তারিণী পদক ও সরোজিনী পদকও লাভ করেছিলেন। সত্যজিৎ রায় আমাদের নামি দামি পরিচালক, সেই সত্যজিৎ রায় তার এই লেখাগুলি নিয়ে পরশপাথর এবং বিরিঞ্চি বাবা এই দুটি গল্প নিয়ে সিনেমা তৈরি করেছিলেন। 1960 খ্রিস্টাব্দে 27 এপ্রিল এই মহান পুরুষ আমাদের ছেড়ে পরলোকে গমন করেছিলেন। এবারে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেই গল্পটি নিয়ে আলোচনায় ফিরব। রাজশেখর বসুর লেখা চিকিৎসা সংকট ও গা মানুষ জাতির কথা, এই দুটি গল্প হলো হাস্য কৌতুক এবং বিজ্ঞান মনস্ক গল্পের একটি প্রকৃষ্ট উদাহরণ। গা মানুষ জাতির কথা এই যে গল্পটি আমরা আজকে আলোচনা করব, এই গল্পটিতে আমরা দেখতে পাই মূলত তিনি এখানে বিজ্ঞান কল্প কাহিনীকেই মুখ্য হিসাবে তুলে ধরেছেন। আসলে পরশুরাম সমকালীন বা তৎকালীন যে বাঙালি যুবকেরা ছিল সেই যুবকদের উদ্দেশ্যে তাদের নতুনভাবে সঞ্জীবিত করতেই এই গল্পটি লিখেছিলেন। গা মানুষ জাতির কথা এই গল্পটি রাজশেখর বসু 1938 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। এই গল্পটিতে তিনি আগামী জীবনের যে সম্ভাবনার কথা তিনি লিখেছিলেন তা বর্তমান কালের সঙ্গে অনেকটা মিল খায়, এটা আমরা প্রত্যক্ষ করেছি। এই গল্পটিতে তিনি মূলত বলতে চেয়েছিলেন বা বলেছিলেন অ্যানাইহিলিন বোমার বিস্ফোরণের ফলে মানব সভ্যতা যখন পুরোপুরি ধ্বংসের মুখে চলে গিয়েছিল, যখন সমগ্র জাতি তথা প্রাকৃতিক যে পরিবেশ সেই পরিবেশ এবং মানব সভ্যতা যখন ধ্বংসের কাছাকাছি চলে গিয়েছিল, তার সাথে সাথে এই প্রকৃতির সমগ্র কীট পতঙ্গ গাছপালা প্রভৃতিও ধ্বংস হয়ে গিয়েছিল। বড় বড় শহরের রাস্তার নিচে গভীর ড্রেনে যে ইঁদুরেরা বাস করত, বোমা ফাটার ফলে যে গ্যাস নির্গত হয়েছিল বা গ্যাস আমি ছেড়েই দিলাম, যে রশ্মি নির্গত হয়েছিল সেই গামা রশ্মি প্রভাবে তাদের প্রখর বুদ্ধি ও উন্নতির সম্ভাবনা নিয়ে তারা
গামা মানুষ হয়ে উঠেছিল। সেই সমাজে পরবর্তীকালে একটি বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনে পৃথিবীর বৃহৎ দেশগুলি থেকে যারা প্রতিনিধিত্ব করতে এসেছিল তাদের ভারতীয় বৈজ্ঞানিক ভৃঙ্গা রাজ নন্দী তার নতুন আবিষ্কার করা ভেরাসিটিন ইঞ্জেকশন দিয়ে তাদের মুখ দিয়ে সত্য কথা বের করতে বাধ্য করেছিলেন। তারা সত্য কথা বলার ফলে তাদের মনের যে জটিল রহস্য, সেই রহস্য বের হয়ে এসেছিল। আর তাদের দেশের আসল রাজনৈতিক উদ্দেশ্য সেই সময় আমরা চোখের সামনে বের হয়ে আসতে দেখি। আসলে কি বলতো, প্রত্যেকটি দেশই কম বেশি চায় যে অন্যান্য দেশের ক্ষতি করে তাদের দেশকে তারা উন্নতির শিখরে নিয়ে যাবে। তাই অন্য দেশের ক্ষতি করে হলেও নিজের দেশকে তারা সব সময় সমৃদ্ধ করতে উঠে পড়ে ব্যস্ত হয়ে লেগেছে। আর সত্য কথা বলার কারণে তাদের সেই উদ্দেশ্যটা সকলের সামনে চলে এসেছে। জানাজানি হয়ে যায় সেই সম্মেলনে যে অন্য প্রতিবেশী দেশকে বা প্রতিবেশী মানুষজনকে ধ্বংস করার জন্য সেই বোমাটি আবিষ্কার করা হয়েছিল। সেই বোমা ফাটার ফলে কোনো রকম আওয়াজ আমাদের কানে এসে পৌঁছায়নি, এমনকি কোনো ঝলসানি আলো আমাদের চোখে পর্যন্ত আসেনি। শব্দ আর আলোর তরঙ্গ আমাদের ইন্দ্রিয়ের কাছে পৌঁছানোর আগেই পুরো গা মানুষ ইন্দ্রিয়ের যে অনুভূতি, সেই অনুভূতি লুপ্ত হয়ে গিয়েছিল। আর এই গল্পের শেষে গল্পকার আমাদের আশার বাণী শুনিয়েছিলেন। তিনি মনে করেছিলেন পৃথিবী আবার কোনো একদিন ফুলে ফেপে উঠবে। দেখো, গল্পটি এটি সামান্য বিষয়বস্তু বললাম, আমরা আর একবার তোমাদের রিপিট করে দিচ্ছি এই গল্পের বিষয়বস্তু। মানে আমি যা বললাম আর একবার আমি এই গল্পটির বিষয়বস্তু তোমাদের সামনে এখন তুলে ধরবো। এই গল্পটিকে লেখক কয়েকটি প্লট সাজিয়ে আমাদের সামনে আলোচনা করেছিলেন। ভূমিকায় লেখক আমাদের দেখিয়েছিলেন গা মানুষ জাতির উৎপত্তি, বংশ বিস্তার, মানে তাদের যে বংশ বিস্তার, এছাড়াও রাজনৈতিক বিরোধ তাদের মধ্যে, এছাড়াও তাদের একটি শান্তি সভার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কথা বলেছিলেন, এছাড়াও মতভেদ তাদের মধ্যে। আর শেষ পর্যন্ত তিনি দেখিয়েছিলেন শান্তি রক্ষার উপায়, বা বলতে পারো শান্তি রক্ষার আবিষ্কারের চেষ্টা, এবং গা মানুষ জাতির বিলুপ্ত হবার কাহিনী তিনি দেখিয়েছিলেন। সমগ্র মানব জাতি, কীট, পশু, প্রাণী, কীট পতঙ্গ, গাছপালা সবকিছুই যেন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল এই প্রথম প্লটে বা প্রথম পর্যায়ে। কিন্তু তারপরেই লেখক দেখিয়েছিলেন পৃথিবীর বড় বড় শহর, যেমন ধরো প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, কলকাতা প্রভৃতি বড় বড় শহরের ড্রেন এ যে লক্ষ লক্ষ ইঁদুর বাস করত, তাদের বেশিরভাগ মারা গেলেও ভাগ্যের জোরে বেশ কিছু ইঁদুর বেঁচে গিয়েছিল। শুধুমাত্র বেঁচেই তারা যায়নি, মানে ভাগ্যের জোরে তারা শুধু বেঁচেই যায়নি, এই গামা রশ্মি থেকে যে রশ্মি, মানে গামা রশ্মি অ্যাকচুয়ালি আর কি, গামা রশ্মির প্রভাবে ইঁদুর থেকে তারা মানুষের পর্যায়ে চলে গিয়েছিল। এই সমস্ত ইঁদুরদের তাই লেখক এখানে গা মানুষ বলেছিলেন। তারপর যে সমস্ত মানুষ জাতীয় প্রাণী, মানুষ জাতীয় প্রাণী, মানুষ বলিনি, মানুষ জাতীয় প্রাণী বেঁচে গিয়েছিল, তারা সবাই মিলে একত্রিত হয়ে বিশ্ব শান্তি সভার একটি আয়োজন করেছিল। বহু মানুষ জাতীয় প্রাণী স্ব ইচ্ছায় সেই সভায় উপস্থিত হয়েছিলেন। পণ্ডিত সত্যকাম এই বিশ্ব শান্তি প্রচেষ্টার জন্য সকলকে সত্য কথা বলার জন্য অনুরোধ করেছিলেন। তখন বিশ্ববিখ্যাত ডাক্তার ভৃগরাজ নন্দী তার নতুন আবিষ্কার করা ভেরাসিটিন ইঞ্জেকশন সকলের ওপরে প্রয়োগ করতে বলেছিলেন। সভাপতির অনুমতি নিয়েই ভৃগরাজ নন্দী সর্বপ্রথম সেই ইঞ্জেকশন প্রয়োগ করেছিল ধর্মদাসের ওপর। দেখো, ইঞ্জেকশন প্রয়োগ করার 2-3 মিনিট বাদেই ধর্মরাজ মশাই তার নিরামিষ ভোজন, বিলাসিতা বর্জন এবং ব্রহ্মচর্য পালনের কথা সকলের সামনে
প্রকাশ করে দিয়েছিলেন। তিনি যে জীবনে আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন সে কথাও তিনি এই সভায় সকলের সামনে বলে দিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন জেনারেল কিপক। তিনি ধর্মদাসের কথা বা ধর্মদাসের এই যে এফেক্ট হয়েছিল সেটি বিশ্বাস না করে নিজেও ইঞ্জেকশন নিতে প্রস্তুত হয়েছিলেন এবং তার দুজন সঙ্গীকেও তিনি একসাথে ইঞ্জেকশন নিতে রাজি করেছিলেন। সেই দুজন সঙ্গী হলেন লর্ড গ্যাবার্থ ও নকেন ফকেট। দেখো, মোট তিনজন তারা ইঞ্জেকশন নিতে প্রস্তুত হয়েছিলেন। ওষুধ যখন কাজ করতে আরম্ভ করেছিল তখন গ্যাবার্থ নিজে মুখে স্বীকার করে নিয়েছিলেন যে জোরজার মুলুকতার। তিনি নিজে মুখে স্বীকার করেছিলেন তার রাজনৈতিক কূটনীতির কথা। এছাড়াও তারা ধর্ম অধর্ম, ছোট বড় বলতে বড় লোক গরিব ইত্যাদি নির্বিশেষে, সভ্য অসভ্য দুর্বল সকলের উপর যে একটি শক্তি প্রয়োগ করে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলেন সে কথাও তিনি স্বীকার করেছেন। এবং এই কাজ করার ক্ষেত্রে তাদের কোনো মানবিক দ্বিধা আসেনি বা সেটি থাকার কথাও নয়, কারণ ওই যে তিনি স্বীকার করেছিলেন জোরজার মুলুকতার, তাদের একটি মাত্রই মোটো ছিল যে তাদের নিজের দেশকে বা নিজের জাতিকে সবচেয়ে বড় হতে হবে। ছলে বলে কৌশলে যেভাবেই হোক তাদের আধিপত্য বিস্তার করতেই হবে, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। তাই ওই সম্মেলনে যারা যারা ইঞ্জেকশন নিয়েছিলেন সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন যে আসলে নিজেদের আধিপত্য কায়েম করাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। আসলে কি বলতো, পরশুরাম এই গল্প লেখার ক্ষেত্রে অনেক বেশি সমাজ মনস্ক ছিলেন। তাই তিনি এই গল্পে সমাজ মনস্কতা, সমাজের পারিপার্শ্বিক অবস্থা, রাষ্ট্রীয় সংকট, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট সবকিছুই এই গল্পে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। তিনি ফুটিয়ে তুলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক যে কাল ছিল সেই কালের লোভ, হিংসা, এছাড়াও স্বার্থপর রাজনীতির কথা। দেখো, পরশুরাম সরাসরি মানুষকে এই গল্পে চিত্রিত করেননি। তিনি আধুনিক মরণাস্ত্রের দ্বারা পৃথিবী ধ্বংস হয়ে যাবার পর যে কটি তরুণ আর তরুণী ইঁদুর তাদের ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিল তারাই মূলত ছিল এই গল্পের চরিত্র। তাই তারা দ্রুত নিজেদের বংশ বিস্তার করে সারা পৃথিবী দখল করে নিয়েছিল বা সারা পৃথিবীতে তারা ছেয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তারা বিভিন্ন রাষ্ট্র দখল করার তাদের যে ইচ্ছা সেই ইচ্ছাকেও প্রয়োগ করেছিল। এইসব ইঁদুরদের এই লেখক এই গল্পে নাম দিয়েছিলেন গা মানুষ। অর্থাৎ আমরা বলতেই পারি তখন পৃথিবীতে আর জ্যান্ত মানুষ ছিল না, যা ছিল সবই ছিল গা মানুষ। তারপর আমরা দেখতে পাই বিভিন্ন দেশের রাষ্ট্রপতিগণ অর্থাৎ গা মানুষ রাষ্ট্রপতিগণ একটি বিশ্বসভার যে আপিল করেছিল সকলের কাছে। বিভিন্ন দেশ থেকে বড় বড় রাজনৈতিক কূটনীতিবিদ, দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক এই সভায় এসে উপস্থিত হয়েছিল। দেখো, আমি বারবার কিন্তু একই জিনিস রিপিট করছি যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো। আমরা দেখি সভা যখন শুরু হলো তখন বিভিন্ন দেশের রাষ্ট্রপতিগণ তাদের নিজ নিজ বক্তব্য সেই সভায় প্রকাশ করতে লাগলেন। এই সভার একমাত্র উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তির যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সফল করা। তাই অল্প সমৃদ্ধ বা বেশি সমৃদ্ধ যে সমস্ত দেশের রাষ্ট্রপতিগণ তারা নিজের নিজের বক্তব্য পেশ করে অন্যান্য দেশকে এই অবস্থার জন্য দায়ী করতে লাগলেন। কিন্তু আমরা দেখতে পাই কোনো পরামর্শই সেখানে গ্রহণ হয় না। সভায় যখন অশান্তি শুরু হয়েছিল তখন একটি ইঞ্জেকশন প্রয়োগ করে সবাইকে সত্য কথা বলার জন্য বাধ্য করা হয়েছিল। কিন্তু সেখানেও তো শেষ রক্ষা হয়নি। সেখানেও একজন সদস্য বলেছিল যে তার আবিষ্কৃত শান্তি স্থাপক বোমার সাহায্যেই বিশ্বে শান্তি আবার ফিরে আসতে পারে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই সেই সভায় তুমুল গোলযোগের সৃষ্টি হয়। যে সমস্ত সদস্যরা সেখানে উপস্থিত ছিল তারা সেই বোমাটিকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিল এবং একজনের হাত থেকে সেই বোমাটি পড়ে ফেটে গিয়েছিল। সাথে সাথে আমরা দেখতে পাই গা মানুষ জাতির
যে ইন্দ্রিয় অনুভূতি, সেই অনুভূতি সাথে সাথে লুপ্ত হয়ে যায়। দেখো, আমি 2-3 বার করে তোমাদের বিষয়বস্তুটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমরা এই যে গল্পটি, এই গল্পটির সারসংক্ষেপ যতটা সম্ভব হয়েছে বলার চেষ্টা করেছি। আমরা এরপরে আবার কোনো একদিন আমাদের আরো বিভিন্ন ছোট গল্প নিয়ে আলোচনায় ফিরবো। আজকে তাহলে এটুকুই।